রুস্তম হেসে সিগারেট ধরায়। আবার এই পৃথিবীতে কুৎসিত বিকৃত মস্তিষ্ক বহুরূপের জয় হয়ে গেল। ঘুমের ঘরে মিষ্টির মনে হলো কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই সে পালিয়ে যাবে। পেটের কাজটাই বেশি ভারী অনুভব হয় তার। চোখ খুলতেই তার চোখ জোড়া চড়ক গাছ হয়ে যাবার উপক্রম হয়। অন্তিক তার পেটের কাছে মুখ গুজে কি যেন বিড়বিড় করে বলছে। মিষ্টি আতশোয়া হয়ে জিজ্ঞেস করে। কি বলছে সে? অন্তিক নিরুত্তর। শ্রবণহীনতার ভঙ্গিতে পুনরায় বলতে থাকে। আমার প্রিন্সেস, বলে দাও তো, আমি কারোর সাথে কথা বলতে ইচ্ছুক নই। অন্তিকের নীরবতার কারণ মিষ্টির বুঝে আসে। বার কয়েকবার সে অন্তিককে ডাকে, অন্তিক ভুলেও টু শব্দ পর্যন্ত করেনি। মিষ্টি চুপচাপ অন্তিকের পাগলামো দেখে গান ধরে। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। মুগ্ধ দৃষ্টিতে অন্তিক মিষ্টির গান শোনে। মোহিত হয়ে মিষ্টির কাছাকাছি বসে, চোখে চোখ রেখে বলে। আমি তোমাকে ভালো রাখতে চাই চন্দ্রিমা। তুমি বরাবরই আমার কাছে অচেনা একজন নারী হয়ে আছো। আমি কি বিশ্বাসের যোগ্য ছিলাম না? মণিমাই যে আমার মা তা জানালে কি খুবই অপকার হয়ে যেত বলো? মিষ্টি অন্তিকের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রয়। মানুষটার চেহারায় সে মিথ্যা রাগ খুঁজে পেয়ে দুর্বল হেসে বলে। তুমি হয়তো জানো না অন্তু, আমি এতিম। আমার বাবা মা আসল বাবা মা নয়। পূর্ণালয়ে পূর্ণালয়ে আমাকে যখন আনা হয়েছিল তখন আমার বয়স ৩ কি ৪ হবে। মণিমা আমাকে দেখে নিজ সন্তানের মতো যত্ন করতে শুরু করেন। এর পরের বছরেই বাবা মা আমাকে দত্তক নেয়। দাদি মূলত আমাকে দেখে মায়ায় জড়িয়ে যায়। আর রইল মণিমার কথা, সঠিক সময়ে সঠিক কাজ করতে বলা হয়েছিল আমাকে। মণিমার কাছে তোমার গল্প শুনতাম, ক্রমশই দুর্বল হয়ে পড়ছিলাম। কিন্তু তোমাকে এভাবে পেয়ে যাব কল্পনাও করতে পারিনি। তুমি আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছো, তোমারই অগোচরে। আমি কিভাবে তোমাকে সত্য বলতাম যদি আমার থেকে মুখ ফিরিয়ে নাও? সইতে পারবো না। আমাকে মণিমা তেমনভাবে শিক্ষা দিয়েছেন যেভাবে আমি মোল্লাবাড়ির কীটদের সাথে লড়াই করতে পারবো। কতটুকু পেরেছি জানি না, তবে আমার অন্তুকে মিথ্যা জাল থেকে বের করে আনতে পেরেছি, তাতেই ধন্য। অন্তিক দীর্ঘশ্বাস ফেলে। এই পৃথিবীতে কেউ পূর্ণ নয়। মিষ্টিকে বুকে জড়িয়ে ধরে মাথায় অধর ছুঁয়ে বলে। আমি যেমন তোমার কাছে সাদা কাগজের মতো পরিষ্কার থাকতে চাই, তোমার ক্ষেত্রেও তাই। জীবনে যতই ঝড় আসুক না কেন, কোনো কথা লুকাবে না। মিষ্টি মাথা সায় দিয়ে অন্তিকের বুকে মুখ গুজে। পোলাও রান্না হচ্ছে মোল্লা বাড়িতে। লায়লা বেগম খুশিতে গদগদ প্রায়। খুশিতে জবরদস্ত রান্না করছেন। কলি মুখে কালো মাস্ক লাগিয়ে সারা বাড়ি ঘুরছে আর বেসুরে গান গাইছে। গানের সুরে লায়লা বেগমের পিত্ত জ্বলে ওঠে। এমন কুৎসিত স্বরে কেউ গায় নাকি? প্রশ্নটা মনে আসতেই হাঁক ছাড়ে। কই গেলি রে কলি? মানুষটা আজই কতদিন পর আসবো বাসায়। ঘর দৌড়ে ঝাড়ু তো তোয়ান লাগাতে পারোস। কি দিন আসলো, পোলাপায়েন মায়ের কাজে হাত বাড়ায় না। রান্না করার জন্য তুমি তো আছোই। এতদিন পর শান্তিতে বাড়িতে থাকছি, তোমার সহ্য হচ্ছে না বুঝি? কে আসাল না পেরে কাজ করো। আমি তো কাজ করবই, কাজের মহিলা যে। তোরা কি পরের বাড়ি আর যাবি? মায়ের ঘরে আসছোস, বুঝোস না? পরের ঘরে গেলে চুলির মুঠি ধরে কাজ করাবো, আর কাজে ভাগিবাজি করলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। ঠিক যেভাবে আমাদের বের করে দিয়েছ, ঠিক ওইভাবেই, তাই না মা? আকস্মিক পিয়াসের স্বর শুনে চমকায়িত লায়লা বেগম ইতস্তত হয়ে বলে। ইয়ে মানে আমি। থাক, আর বলতে হবে না। পাপ বাপকেও ছাড়ে না, কথাটা জানো তো? ভেবেছিলাম তুমি অন্তিকের কাছে পরনারী হলেও আমার তো মা। অন্তত আমাকে বা আফিয়াকে মেনে নিবে, কিন্তু আমার ধারণা ভুল। অহংকার ও ধম্বিকে তুমি অন্ধকারে ডুবে আছো। কিভাবে পারলে তুমি অন্তিকের সাথে মিথ্যা অপবাদটা দিতে? মিথ্যে কখন বললাম? ডাক্তার যা বলেছে তাই বলেছে। পিয়াসের রাগ চরম পর্যায়ে। সে চিৎকার করে বলতে শুরু করে। তোমার ডাক্তারের রিপোর্ট তোমার মতোই ছলনাময়ী। দিনের পর দিন ছেলেটাকে তুমি অন্ধকারে রেখেছ, মিথ্যে রিপোর্টের ভয় দেখিয়ে যা ইচ্ছে তাই করেছ। এভাবে তুমি ক্ষমা পাবে?
কখনোই না। তোমার বিচার হবে দুনিয়াতে, না হোক হাসরের মাঠে তো হবে। একজন নিরপরাধ মানুষকে তিলে তিলে শেষ করার শাস্তি তুমি পাবে। পিয়াস যেভাবে এসেছিল সেভাবেই চলে যায়। লায়লা বেগম কিছুক্ষণ ছেলের কথা ভেবে পুনরায় গোস্তের লবণ চাখতে এগিয়ে যায়। ফিরোজ আজ 10 দিন পর বাড়ি আসবে। মানুষটা প্রায় সময় বাইরে কাজে মগ্ন থাকে। এসব কষ্ট কি আর আজকালকার ছেলে মেয়ে বুঝবে? তারা তো সম্পর্ক কি তাই বুঝে না। এত বছরের বৈবাহিক জীবনে লায়লা বেগম কত মার খেয়েছে হিসাব নেই। প্রত্যেকবারই সেসব ভুলে স্বামীকে খুশি করার প্রয়াস করতে থাকে। ছোট্ট এই পৃথিবীতে মানুষের চাহিদার শেষ নেই। এসব চাহিদা মেটাতে মানুষ অবশ্যই ভালো কাজ করবে না, অসৎ পথ বেছে নেবে। নাজিমুদ্দিনের মৃত্যু স্বাভাবিক মৃত্যু বলে মিষ্টির মনে হয়নি। সে অন্তিককে অবগত করলে বিষয়টা গাঢ় চোখে দেখে। আড়ালেই কাজ শুরু করে বন্ধু শাওনের মাধ্যমে। শাওন পেশায় একজন পুলিশ কর্মকর্তা। আজই সে ময়মনসিংহ থেকে এসেছেন অন্তিকের কাছে। অনেকটা জরুরি তলবে নিজের অফিসে ডেকেছেন অন্তিককে। অন্তিক এসে উপস্থিত হয় 2:30টার মধ্যে। শাওন দেখা মাত্র কুশল বিনিময় করে একজন সহকারীকে কাউকে নিয়ে আসার খবর পাঠায়। মিনিট 5 পর একজনকে নিয়ে উপস্থিত হয় সহকারী। শাওন তাকে দেখিয়ে বলতে শুরু করে, একে চিনো? এই ছেলের নাম রুস্তম, নারী ব্যবসা করে। নেত্রকোনা থেকে ধরে নিয়ে এসেছি বেটাকে। নারী পাচার করছিল, হাতে নাতে ধরা পড়ে। তোমার দাদার ঘরের খাট থেকে যেই হাতের ছাপ পেয়েছিলাম তা এর সাথে মিলে। অন্তিক অবিশ্বাস্যের দৃষ্টিতে তাকিয়ে আছে। রুস্তমকে তার খুব ভালো করেই চেনা। তার চাচার কাঠের দোকানের কর্মচারী রুস্তম। বিগত 1 বছর যাবৎ তাকে দেখেনি অন্তিক। নাজিমুদ্দিন একবার তার কথা জিজ্ঞেস করায় ফিরোজ বলেছিল সে নাকি কাজ ছেড়ে দিয়েছে। তবে কিভাবে তার হাতের ছাপ মোল্লাবাড়িতে থাকবে? তবে কি অন্তিক যা ভাবছে তাই? এসবের পিছনে কি ফিরোজ চাচা দায়ী? অপরাধীরা যতই চালাক হোক না কেন, ছোট্ট একটি ভুলের জন্য ধরা পড়েই যায়, হোক সেটা 30 বছর পর বা 70 বছর পর। করুণা নিত্যদিনের মতোই পূর্ণালয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। মিষ্টি রান্না করেছিল। শরীর যতটা খারাপ থাকুক না কেন, সে তার মণিমাকে রন্ধনশালায় পা মারাতে দেয় না। করুণা পরিপাটি হয়ে মিষ্টিকে দেখতে আসে। মেয়েটা নাকে আঁচল চেপে কান্না করছে। তার মণিমাকে সে কষ্ট দিবে না, কিন্তু সে ঠিকই কষ্ট করছে। তোকে মানা করলেও শুনিস না মা। কত করে বললাম আমি রান্না করি, রাজি হলি না। দেখ তো এখন কত কষ্ট হচ্ছে। মিষ্টি নাক চেপেই ভ্রুযুগল কুঁচকে নেয়। কুন্তি রুনার দিকে তাক করে বলে, মা ডাকছো কিন্তু মায়ের কাজ করতে দিচ্ছ না। তুমি কেমন মা শুনি? মস্করা করিস না। তোর কত দূর হলো অন্তিক? এলো বলে রান্না শেষ করে জিরিয়ে নে। জিরিয়ে নে তো এবার, আমি চললাম। মিষ্টির বলতে ইচ্ছে করছে তুমি যেও না মণিমা, আমার মন আজ কু ডাকছে। আসন্ন বিপদের আশঙ্কা হচ্ছে। মুখে কিছু না বললেও রুনা বুঝতে পারেন। এদিকে আয় দেখি। মিষ্টি যেন এই ডাকটারই অপেক্ষায় ছিল। ধীর পায়ে মণিমার দিকে এগিয়ে এসে জড়িয়ে ধরে বলে, আমার একা একা ভালো লাগে না, ভয় হয়। রুনা পরম মমতায় মিষ্টির পিঠে হাত বুলিয়ে বলে, আমার সাহসী বাগিনীকে এত দুর্বল হলে চলবে? আমি তো তোকে এই শিক্ষা দেইনি মা। শত্রুদের সামনে ভয় না মোকাবেলা করতে হয়। শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে পরাজিত করতে হয়। আমার মাঝে আরেকটি অস্তিত্ব অনুভব করার পর থেকে সাহস নামক বল পাই না মামুনি। আমার ক্ষতি হোক, কিন্তু আমাদের ভালোবাসার চিহ্নের কোনো ক্ষতি হতে দিতে পারবো না। মিষ্টি কথাগুলো বলেই চোখের জল ফেলতে থাকে। রুনা হেসে চোখের জল মুছে দেয়। মিষ্টির মাথায় হাত বুলিয়ে বলে, আর কিছু সময়, এই বুঝে অন্ত এলো। তুই ফ্রেশ হতে হতেই দেখবি চলে এসেছে। আচ্ছা, সাবধানে যেও। আমাদের ছেড়ে তো ভালোই আছো দেখছি, নতুন সংসারও গড়ে নিয়েছো। রুনা বাইরে পা বাড়াতে নিতেই পুরুষালী কণ্ঠস্বর শুনতে পায়। তার সামনে হাসি মুখে একজন ছেলে দাঁড়িয়ে আছে। রুনা দৃষ্টি ঝাপটিয়ে চেনার চেষ্টা করছে সে। কিছুক্ষণ পর স্মৃতির পাতা থেকে ছেলেটিকে চেনার পর রুনার চোখের কোণায় অশ্রু জমা হয়। ছেলেটি পিয়াস। মোল্লাবাড়িতে এই ছেলেটাই তার সাথে মান অভিমান বিনিময় করত। সুখে আর রইলাম কই, তোরা আমার সুখের নীড়ে ভাগ বসাতে চলে এসেছিস। পিয়াস বিস্তর হাসে। সে মাথা নিচু করে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে বলে, আমি তোমাদের নিতে এসেছি চাচি। চাচা তোমার কথা শুনে ঠিক নেই, অসুস্থ হয়ে পড়েছে। কায়েসের অসুস্থতার কথা শুনে রুনার চোখমুখ শক্ত হয়ে আসে। অভিমানের পাল্লা যে খুব ভারী। এত বছরেও মানুষটা তার একটিবারের জন্যও খোঁজ নেয়নি। সে কি জানতো না যে রুনা
পুণ্যালয়ে আছে। বুকে পাথর চেপে নির্লিপ্ত কণ্ঠে বলে, ডাক্তারের কাছে না নিয়ে এখানে কি করছো? চাচা ডাক্তার নয়, তোমাকে প্রয়োজন। আমি যাব না। মিষ্টি এবার এগিয়ে এসে রুনার কাঁধে হাত রেখে বলে, বাবার কোনো দোষ নেই মণিমা, আমরা সবাই এক নই। বাবা মানুষটা একটু সহজ সরল, তোমার দূরত্ব তাকে অসহ্যকর ব্যাধি প্রদান করেছে। আমি বাবার অস্থিরতার সাক্ষী মণিমা। তিনি তোমার পথ চেয়ে রোজ বাড়ির সামনে 2 থেকে 3 ঘন্টা বসে থাকেন। বাবা মনে করেন তুমি যেমনভাবে কোনো এক সকালে বাবাকে ফেলে চলে এসছো, ঠিক এমন এক সকালে বাবার কাছে ফিরে আসবে। রুনার চোখে বেয়ে অশ্রু ঝরছে। তবে কি সে কাঁদছে? এত বছরের মনের কোণে জমিয়ে রাখা কষ্ট কি মিয়ে যাচ্ছে? ভাঙা স্বরে রুনা প্রশ্ন করে, অন্তিক কোথায়? অন্তিক গাজীপুরে। শাওন জরুরি কল করেছিল, দাদার মৃত্যুর ব্যাপারে কিছু একটা বলতে চায়। আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু অন্তিক নিষেধ করেছে, এখানে তোমাদের ফিরিয়ে আনতে বলে। রুনা গম্ভীর নিঃশ্বাস ত্যাগ করে। পুণ্যালয়ের মায়া কি তবে এখানেই শেষ করতে হবে তাকে? মিষ্টিরা যখন পিয়াসের ভাড়া বাসায় পৌঁছায় তখন ভোর সকাল। মিষ্টি ইচ্ছে করেই সকালের সময়টা বেছে নিয়েছে। বাড়ির কাছাকাছি আসতেই মিষ্টি পিয়াসের উদ্দেশ্যে বলে, ভাইয়া আমি আচার খাবো। সাত সকালে খালি পেটে আচার খাবি? কিছু খেয়ে নে, তারপর খাস। রুনার কথার প্রত্যুত্তরে মিষ্টি জেদ ধরে সে এখনই আচার খাবে। পিয়াস বিষয়টা বুঝতে পেরে রুনাকে শুনিয়ে শুনিয়ে বলে, গলির মোড়ে একটা শপ 24 ঘন্টা খোলা থাকে, তা তুমি অপেক্ষা করতে পারবে নাকি গিয়ে খাবে? অবশ্য গিয়ে খেলে তোমারই লাভ, যত ইচ্ছে খেতে পারবে। শপে বসে খাবো। পিয়াস মিষ্টিকে নিয়ে বেরিয়ে পড়ে। রুনার উদ্দেশ্যে বলে, আমি ফোন করে আফিয়াকে বের হতে বলে দিয়েছি, তুমি সামনে এগিয়ে যাও চাচি। রুনাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মিষ্টিকে নিয়ে বেরিয়ে পড়ে পিয়াস। মিষ্টি মুচকি হেসে কৃতজ্ঞতার সহিত পিয়াসের দিকে তাকায়। ধন্যবাদ ভাইয়া। মানুষের মনের আশা পূরণ করতে কতই না আনন্দ পাওয়া যায়, তাই না মিষ্টি? কথাটা বলে দুজনেই একসাথে হেসে ওঠে। বহুকালের মান অভিমান আজ ভাঙবে। পিয়াসের অ্যাপার্টমেন্টের সামনে বিশাল বাগান রয়েছে, যেখানে একপাশে গাড়ি পার্কিং করার জায়গাও আছে। রুনা চারপাশ ভালো করে লক্ষ্য করে খুব সন্তুষ্ট হয়। সে শুনেছে এত বিশাল বড় এরিয়াতে বাচ্চারা বিকালে খেলা করে। রুনার মন তখন পুণ্যালয়ের জন্য কাঁদবে না, সময় পার করতে পারবে। রুনা সামনের দিকে আগাতে নিলেই কেউ একজন তার কাঁধে হাত রাখে। রুনা ভাবে পিয়াস অথবা মিষ্টি। পিছনে ফিরে যখন মানুষটাকে দেখতে পায় তখন তার হাত থেকে ব্যাগগুলো জমিনে আছড়ে পড়ে। কাপা কাপা স্বরে শুধায়, অন্তিকের বাবা? আন্তিকের বাবার যেন বিশ্বাসই হচ্ছে না। কাপা হাতে সে রুনার গালে হাত রেখে বলে, তুমি ফিরে এসেছো রুনা? অন্তিকের মা চোখ বন্ধ করে নেয়। কতদিন পর সে মানুষটার স্বর শুনতে পারছে, কতদিন পর মানুষটার ছোঁয়া অনুভব করছে। সে মাথা হ্যাঁ বোধক ইশারা করে সম্মতি জানায়। আর ওদিকে কায়েসের বিশ্বাস হচ্ছে না। সে কাপা হাতে রুনার হাত ধরে ব্যাগগুলো আরেক হাতে নেয়। সামনের দিকে এগিয়ে যেতে নিয়ে রুনার উদ্দেশ্যে বলে, চলো একসাথে হাঁটি। আমাকে কিছু বলার নেই অন্তিকের বাবা? এক পা সামনে এগিয়েও থেমে যায় কায়েস। রুনার কণ্ঠস্বর আজ কত বছর পর শুনছে। অন্তরে যেন ধাক্কা খেলো সেই কথায়। কত অভিযোগ জমা আছে সেথায়। কায়েস নির্বোধ, অবুঝ ছিল পূর্বে। তারই সামনে বউ বাচ্চার উপর কতই না অত্যাচার হতো, কিন্তু সে কিছুই বলতে পারত না। শেষ বয়সে অভিযোগ করার মতো কিছু নেই রুনা। মৃত্যুর আগ পর্যন্ত তোমার পাশে থাকতে চেয়েছিলাম। উপরওয়ালা হয়তো সেই আশা পূরণ করেছেন। দূর থেকে পিয়াস ও মিষ্টির সবটাই দেখছে। পিয়াস নির্বিকার হলেও মিষ্টি নয়। সে দুজনকেই কাছ থেকে দেখেছে, বুঝেছে তাদের মনের কষ্ট। তাই তো আজ তাদের এখানে এনে দাঁড় করাতে পেরেছে। জীর্ণ শীর্ণ হয়ে অন্তিক পিয়াসের ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল চাপ দেয়। কিয়ৎ সময় পর মিষ্টি এসে দরজা খুলে দেয়। অন্তিকের জীর্ণ শীর্ণ অবস্থা দেখে চিৎকার করে ওঠে সে। ততক্ষণে অন্তিকে জমিনে লুটিয়ে পড়ে। মিষ্টি অন্তিকের মাথা নিজের কোলে রেখে অস্থির চিত্তে বলতে শুরু করে, চোখ খুলো অন্তু, কি হয়েছে তোমার? আমার দিকে তাকাও না। এই এই অন্তু, এই। ভীষণ জ্বরে ভুগছে অন্তিক। 102 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়েছে। চিন্তায় মিষ্টির নাজুক হাল। কেঁদে কুটে একাকার সে। এই সময় কান্নাও ঠিক না তার জন্য। কিন্তু মেয়েটাকে কে বুঝাবে? রুমাল ভিজিয়ে অন্তিকের কপালের উপর রেখে নাক টেনে কাঁদছে সে।
কায়েস চিন্তিত হয়ে সেলের পাশে বসে আছেন। শাওনের কাছে যাওয়ার আগে তাকে ফোন করেছিল। সে বলেছিল নাজিমুদ্দিন মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, তাকে নাকি খুন করা হয়েছে বলে ধারণা করছে অন্তিক। কায়েস বলেছিল যেন তাকে সবটা জানায় অন্তিক। পিয়াস যখন গতকাল রুনার কথা জানায় তখন তিনি পাগলপ্রায় হয়ে যান। ছেলের কথা ভুলেই বসেন তিনি। রুনাকে এক পলক দেখার জন্য উতলা হয়ে যান। রুনা ফিরে এসেছে ভেবে খুশি হলেও পরমুহূর্তে ছেলে অবচেতন অবস্থা শুনে দৌড়ে আসেন। তুমি ঘরে যাও বাবা, আমি অন্তর পাশে আছি। বিছানায় বসারত কায়েসের উদ্দেশ্যে কথা বলে মিষ্টি থামে। এতটুকু সময়ে মেয়েটার মুখখানা শুকিয়ে গেছে। কায়েস মমতায় হাত বোলায় মিষ্টির মাথায়। যাচ্ছি মা, কোনো সমস্যা হলে আওয়াজ দিস। কায়েস চলে যেতেই মিষ্টি দরজা আটকে দেয়। অন্তিকের উদ্দেশ্যে বলে, বাবা চলে গেছে, কি বলবে বলো? অন্তিক চোখ খুলে সতর্ক দৃষ্টি ফেলে দরজার দিকে। মিষ্টির হাত ধরে কাছে টেনে বলতে শুরু করে, দাদার মৃত্যুর পিছনে চাচার হাত রয়েছে মিষ্টি। মিষ্টি নির্বিকার নিস্তব্ধ হয়ে আছে, যেন তার চারপাশ। অন্তিকের বলা কথাগুলো মস্তিষ্কে ঘুরছে। অবিশ্বাসের দৃষ্টিতে অন্তিকের দিকে ফিরে প্রশ্ন ছুড়ে, ফিরোজ চাচা? অন্তিক মাথা দুলিয়ে হ্যাঁ বলে চোখ বন্ধ করে নেয়। মনে মনে কথা সাজিয়ে বলতে শুরু করে, রুস্তম ধরা পড়েছে মিষ্টি। সে চাচার দোকানের কর্মচারী। আমার বন্ধু শাওনকে বলেছিলাম দাদার মৃত্যুর ব্যাপারে, সেই তদন্ত করছিল। গত সপ্তাহে মোল্লা বাড়িতে ঢুকে দাদার ঘর থেকে ফিঙ্গারপ্রিন্টস সংগ্রহ করেছিল। আমাদের সকলের উপরই সে নজর রেখেছিল। চাচা নাকি কিছুদিন যাবৎ কাজ থেকে ফিরেইনি। রুস্তমকে ময়মনসিংহ থেকে অন্য কারণে গ্রেফতার করা হয়। বেচারা না বুঝে ভয়ে চাচার নাম বলে দেয়। শাওন তৎক্ষণাৎ আমাকে ডাকে। রুস্তমের কাছে যেতেই চাচার কথাই মাথায় আসে। আমার তখন কি হলো জানি না, কিন্তু শরীর কাঁপছিল, মস্তিষ্ক কাজ করছিল না। এত বছর যাদের মাঝে থেকে বড় হয়েছি তারাই আমার শত্রু। নিজের বাবাকে আঘাত করতে তাদের অন্তর কাঁপল না, হাত অবশ্যই গেল না। আমি তখন আর কিছুই ভাবতে পারিনি। শরীর ক্রমশই খারাপ হচ্ছিল, তাই শাওন তার কর্মচারীর সাহায্যে পাঠিয়ে দেয়। আমরা খালি চোখে যা দেখি তা সত্য নাও হতে পারে অন্তু। চাচা যে দাদাকে হত্যা করেছে তার যথাযথ প্রমাণ আমাদের হাতে নেই। তাছাড়া চাচা সেদিন বাসায়ও ছিল না। আমরা কিসের উপর ভিত্তি করে চাচাকে দোষারোপ করব? দাদার যদি খুনেই হয় তাহলে মোল্লা বাড়িতে সেদিন যারা উপস্থিত ছিল তাদের উপর সন্দেহের তীর যাবে। সবচেয়ে বড় কথা, চাচিকে আবার সুবিধাজনক মনে হয় না। উনি নিজের কার্যসিদ্ধি হাসিল করার জন্য জঘন্য থেকে জঘন্য অপরাধ করতে পিছু পা হন না। মিষ্টির গোছানো কথাগুলো মুগ্ধ হয়ে অন্তু শোনে। তার মতো অন্তু ভাবেনি। মিষ্টির কথা ম্যাজিকের মতো কাজ করেছে অন্তরের মনে। বাহ্যিক রূপে সে সম্পূর্ণ সুস্থ অনুভব করছে। তার জীবনের শক্তি হয়ে ফিরে এসেছে মিষ্টি। যখনই সে ভেঙে যেতে নেয়, মিষ্টি ঢাল স্বরূপ তাকে গুছিয়ে নেয়। অন্তিক বলল, হতেও পারে, কিন্তু এত কিছু জানার জন্য আমাদের মোল্লা বাড়িতে থাকতে হবে যে। মিষ্টি অন্তিকের কথা একদম বিচলিত হয়নি, বরঞ্চ রহস্যময়ী হেসে জবাবে বলে, তবে অপেক্ষা কিসের, চলো মোল্লা বাড়িতে আস্থানা করি। সন্ধ্যা লগ্ন তখন। ফিরোজ যখন কাজের জায়গায় ফিরে, ঘামার্ত শরীরে এক টুকরো কাপড় জড়িয়ে গামছায় মুখ মুছে নিচ্ছে সে। রুস্তম আটক হয়েছে খবরটাও তার কানে এসেছে। এমনটি নয় যে সে ভয় পায়নি, সে ভয় পেয়েছে। জায়গা বদল করার চিন্তাভাবনাও করছে। প্রয়োজনীয় আসবাবপত্র নেওয়ার জন্যই মূলত এখানে আসা। ধার্যকৃত কামরা খুলতেই তার চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়। ভয়ে রীতিমতো কাঁপছে সে। মাথায় হাত রেখে অস্পষ্ট স্বরে শুধায়, কে করলো এসব? বিছানার উপর অর্ধ উলঙ্গ নারীমূর্তি শায়িত। রক্তে রঞ্জিত বিছানার চারপাশ। কেমন ভটকা গন্ধ বের হচ্ছে তা থেকে। কতদিনের লাশ এটা? কে করেছে নারীর খুন? ফিরোজের কাছে তো এই নারীমূর্তি অপরিচিত। ঘরের লাইট জ্বালিয়ে কাঁপা শরীরে এগোয় ফিরোজের উদ্দেশ্যে নারীমূর্তির পরিচয় জানা। কয়েক কদম এগিয়ে নারীমূর্তির চেহারা দেখে ঘাবড়ে যায় ফিরোজ। ধাক্কা খায় অন্তরে। কিছুটা পিছনে হেলিয়ে পড়ে সে। বিড়বিড় করে বলে, রুস্তমের বউকে খুন করবে কে? রুস্তম রে আমি কি জবাব দিব?